আজকে আমরা আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কিছু তথ্য। অর্থাৎ আমাদের আগত থার্ড এসএসসি এসএলএসটি যে এক্সাম হতে চলেছে 2026-27 মধ্যে, আশা করছি 2026-এর মধ্যে হবে না, 2027-এর মধ্যেই হবে। তো সেই 2027 সালের যে আমাদের এসএসসির এক্সাম হবে, সেই এক্সামের এডুকেশন সাবজেক্টের 6 ইউনিটে আমাদের মহান শিক্ষাবিদগণ যে রয়েছেন, কি রয়েছেন, কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটরস, সেখানে আমরা দুটো পার্ট দেখতে পাই। ফার্স্ট পার্টের মধ্যে আমরা দেখতে পাই ইন্ডিয়ান গ্রেট এডুকেটরস, আর নেক্সট পার্টের মধ্যে আমরা দেখতে পাই কি ওয়েস্টার্ন গ্রেট এডুকেটরস। এই ইন্ডিয়ান গ্রেট এডুকেটরসের মধ্যে ফার্স্ট যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের সবার পরিচিত দয়াসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো চলো আর দেরি না করে আমরা আমাদের এই মহান ঋষিগণ বা মহান মনীষীগণ সম্পর্কে তথ্যগুলি জেনে নিই, বা আমরা এই মহান ঋষিগণ বা মহান মনীষীগণ সম্পর্কে কিছু এমসিকিউ বা কোশ্চেন অ্যান্সারও বলতে পারো বা তথ্য বলতে পারো, একই সাথে আমি সেইভাবেই সাজিয়েছি। ঠিক আছে, তো চলো আর দেরি না করে আমি আমার ক্লাসে টপিক শুরু করি। ওয়েলকাম টু এডুগ্লো ক্লাসেস বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলো আমাদের আজকে ফার্স্ট যে কোশ্চেনটা আমি রেখেছি, ফার্স্ট আমাদের কোশ্চেন কি রয়েছে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেছিলেন? এখানে দেখো সালটা 1820 খ্রিস্টাব্দে। তাহলে এই সালটা কিন্তু মনে রাখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মগ্রহণের সাল। নেক্সট আমাদের দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1840 খ্রিস্টাব্দে। এখানে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমাদের সবার পড়ার সুবিধার্থে আমি কিন্তু এখানে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যতগুলি সাল আমাদেরকে পড়তে হবে, প্রতিটি সাল আমি এখানে পরপর সিরিয়াল অনুযায়ী রেখেছি, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। বুঝেছ? তো তোমরা এই সালগুলি তোমাদের খাতায় পরপর এরকম সিরিয়াল অনুযায়ী তুলে রেখো, আশা করছি তোমাদের পড়তে সুবিধা হবে। আমি তোমাদের সবাইয়ের কথা মাথায় রেখে এইভাবে সালগুলো পরপর সাজিয়েছি। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, ঈশ্বরচন্দ্রের জন্ম কত হয়েছে? 1820 সালে। সেখান থেকে তিনি উপাধি লাভ তাহলে কত সালে করলেন? 1840 খ্রিস্টাব্দে। তাহলে এখানে কত বছরের গ্যাপ রয়েছে? এখানে রয়েছে কত? 20 বছরের গ্যাপ। ঠিক আছে, 20 সালে জন্ম, 40-এ পেয়েছে। তাহলে আমরা যদি দেখতে পাই হিসাব করে, তাহলে 20 বছর বয়সের মধ্যে তাহলে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। নেক্সট পরের প্রশ্ন কি রয়েছে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজে শিক্ষা গ্রহণ করেন কত খ্রিস্টাব্দ পর্যন্ত? 1829 থেকে 1841 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তত্ত্বাবোধিনী পত্রিকার সদস্যপদ গ্রহণ করেন কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে গ্রহণ করেছেন? দেখা যাক, 1843 খ্রিস্টাব্দে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজে সহ সম্পাদক হিসাবে পদে যোগ দেন কত খ্রিস্টাব্দে? সংস্কৃত পদে যোগ দেন 1846 খ্রিস্টাব্দে। এরপর আমরা দেখি 6 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, বিদ্যাসাগর বেথুন স্কুল কবে প্রতিষ্ঠা করেছিলেন? বিদ্যাসাগর বেথুন স্কুল কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1849 খ্রিস্টাব্দে। আর এখানে মাসটা কিন্তু মনে রাখবে, এখানে মাসটাও পরীক্ষায় আসে বলে তাই জন্য আমি এখানে দিয়ে রেখেছি। তাহলে কত সালে? 1849 খ্রিস্টাব্দের মে মাসে। ঠিক আছে, এবার 7 নম্বর প্রশ্নে রয়েছে, বিদ্যাসাগর নর্মাল স্কুল কবে প্রতিষ্ঠা করেছিলেন? বিদ্যাসাগর নর্মাল স্কুল কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1854 খ্রিস্টাব্দে। বুঝেছ? বিদ্যাসাগর তাহলে নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1854 খ্রিস্টাব্দে। পরের 8 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1855 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সিরিয়াল অনুযায়ী দেখো আমরা কিন্তু পরপর সিরিয়াল পাচ্ছি। ফার্স্ট জন্মগ্রহণ 1820 খ্রিস্টাব্দে, নেক্সট উপাধি লাভ 1840 খ্রিস্টাব্দে, নেক্সট সংস্কৃত কলেজে শিক্ষা গ্রহণ 1829 থেকে 41,
নেক্সট রয়েছে তত্ত্বাবধানী পত্রিকার সদস্যপদ 1843। দেখো এইভাবে কিন্তু পরপর আমরা সালটা আমি সাজিয়েছি। 1820, 1840, নেক্সট 1829 থেকে 41, তারপরে আমরা পাচ্ছি 1843, নেক্সট আমরা পাচ্ছি 1846, তারপর আমরা পেলাম কি বেথুন স্কুল 1849, তারপর নর্মাল স্কুল পেলাম 1854 খ্রিস্টাব্দে, এরপর আমরা কি পেলাম বর্ণপরিচয় 1854 খ্রিস্টাব্দে, নেক্সট আমরা পাচ্ছি বর্ণপরিচয় 1855 খ্রিস্টাব্দে। এবার দেখি আমাদের পরের সাল কি রয়েছে। 9 নম্বর প্রশ্ন রয়েছে বেথুন স্কুল বিদ্যালয় সরকারি স্কুল কবে হিসাবে স্বীকৃত হয়েছিল, মানে বেথুন বিদ্যালয়টি সরকারি বিদ্যালয় হিসাবে স্বীকৃত হয় কত খ্রিস্টাব্দে। পরের সালটা আমরা কত পাচ্ছি তাহলে 1855 পর কি পেয়ে গেলাম দেখো 1856 খ্রিস্টাব্দে। পরে 10 নম্বরে রয়েছে বিদ্যাসাগর বাংলায় গ্রামের মেয়েদের জন্য কত খ্রিস্টাব্দে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, তাহলে 56 পর এখানে পেলাম কত 1857 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো আমাদের বিদ্যাসাগর সম্পর্কে কি রয়েছে। 11 নম্বর প্রশ্ন মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে আইনি শিক্ষা, বিএ, এমএ ইত্যাদি বিষয়ে পাঠদান শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে, কত খ্রিস্টাব্দ থেকে 1884 খ্রিস্টাব্দ থেকে। 12 নম্বর প্রশ্ন যেটি রয়েছে শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গির বিচারে বিদ্যাসাগর কি ধরনের ছিলেন। শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি থেকে বিদ্যাসাগরের কিন্তু শিক্ষা দর্শন থেকে আমরা দেখতে পাচ্ছি বা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বিদ্যাসাগর কিন্তু প্রাচ্য অর্থাৎ আমাদের কি ইন্ডিয়ান এবং পাশ্চাত্য অর্থাৎ ওয়েস্টার্ন এই দুই দেশের শিক্ষাকেই গ্রহণ করেছিলেন। সেই ক্ষেত্রেই বা সেই হিসেবেই বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রাচ্য পাশ্চাত্যবাদীর সমন্বয়। তাহলে এটা কিন্তু একটু মনে রাখবে প্রাচ্য পাশ্চাত্যবাদী সমন্বয় কোন দার্শনিকগণ ছিলেন, তাহলে সেখানে উত্তর কি হবে আমাদের বিদ্যাসাগর। 13 নম্বর প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন আমাদের রয়েছে শিক্ষা দার্শনিক হিসেবে বিদ্যাসাগরকে বলা যায় প্রয়োগবাদী দার্শনিক, অর্থাৎ প্রয়োগবাদী দার্শনিক মানে কি প্রাগমাটিজম। তাহলে প্রাগমাটিজম হিসেবে কাকে আমরা পেলাম বিদ্যাসাগরকে। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো আমরা বিদ্যাসাগর কি পাচ্ছি। বিদ্যাসাগরের লিখিত অনুবাদ গ্রন্থ কোনটি। বিদ্যাসাগরের লিখিত অনুবাদ গ্রন্থ হলো বেতাল পঞ্চবিংশতি। 15 নম্বরে রয়েছে আমাদের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিদ্যাসাগরের অনবদ্য সৃষ্টি কোনটি। এই অ্যান্সারটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্যে। আমাদের সেকেন্ড এসএলএসটি এক্সামে কিন্তু এই প্রশ্নটা এসেছিল বর্ণ পরিচয় দিয়ে। 16 নম্বরে কি রয়েছে বিদ্যাসাগর লিখিত শিশু শিক্ষার প্রথম পাঠ্যপুস্তকটির নাম কি, অর্থাৎ কি বিদ্যাসাগরের লিখিত শিশু শিক্ষার প্রথম পাঠ্যপুস্তকটির নাম হচ্ছে বর্ণ পরিচয়। 17 নম্বরে রয়েছে আমাদের বর্ণ পরিচয়ের কয়টি ভাগ ছিল কি কি। আমরা এটা ছোটোবেলায় সবাই কিন্তু জানি বর্ণ পরিচয় আমরা দুটো পড়েছি, প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ। দেখো সেই অ্যান্সারটি এখানে রয়েছে, তাই তো বর্ণ পরিচয় আমরা সবাই পড়েছি তো। তো চলো দেখো বর্ণ পরিচয় এখানে কি রয়েছে আমাদের দুটি ভাগ, ফার্স্ট হচ্ছে প্রথম ভাগ আর নেক্সট হচ্ছে কি দ্বিতীয় ভাগ। এই প্রথম ভাগ কিন্তু আবার কত সালে হয়েছিল দেখো, প্রথম ভাগ হয়েছিল 1855 খ্রিস্টাব্দের 15ই মে, আর দ্বিতীয় ভাগ হয়েছিল এই প্রথম ভাগ হওয়ার ঠিক 2 মাস পরে। তাহলে বুঝতে পেরেছো বর্ণ পরিচয় সম্পর্কে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন এখানে পেলাম। তাহলে এখানে দেখো বিদ্যাসাগর সম্পর্কে পরপর সালগুলো কিন্তু এখানে পরপর সাজিয়েছি এবং
বিদ্যাসাগর সম্পর্কে আরও যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে বা আসতে পারে, সেই হিসাবেই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তুলে ধরেছি। আর আবারও বলছি, আগের আমি প্রত্যেকটা আমার কোশ্চেন অ্যান্সার সেশানে বলেছি যে এখানে অপশান আমি কোনো কিছু দিই না, কারণ এই অ্যান্সারগুলো আমি বা এই কোশ্চেন অ্যান্সারের যে সিরিজগুলো আমি নিজস্বভাবে পুরোপুরি সাজাই, তাই এখানে আলাদাভাবে অপশান আমি কোনো কিছু দিই না, ডাইরেক্ট একবারে অ্যান্সার আমি তোমাদের জন্য দিয়ে দিই। তোমরা এই কোশ্চেনের সাথে সাথে অ্যান্সারগুলো মুখস্থ করে নিও। বাকি পরীক্ষার হলে যাই অপশনাল অ্যান্সার আসুক না কেন, তোমার এই অ্যান্সারটা মুখস্থ থাকলে তুমি সেখানে সঠিক অ্যান্সারটি কিন্তু দিয়ে দিতে পারবে। চলো, 17 নম্বর প্রশ্ন হলো। নেক্সট আমাদের পরের প্রশ্ন কী রয়েছে দেখি। নেক্সট দেখো আমাদের 18 নম্বর প্রশ্ন কী রয়েছে, বর্ণ পরিচয়ের বৈশিষ্ট্যগুলি কী কী। আমরা আগে বর্ণ পরিচয় সম্পর্কে কতগুলো প্রশ্ন পড়লাম, এবার বর্ণ পরিচয় সম্পর্কে বৈশিষ্ট্য কতগুলো জেনে রাখি। যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা অতি সহজে অ্যান্সার দিতে পারবো, যেটা বর্ণ পরিচয়ই বৈশিষ্ট্য। কী কী তাহলে আমরা দেখে নিই। ফার্স্ট, বর্ণচয় পরিচয়ের বৈশিষ্ট্য হচ্ছে শব্দ গঠন থেকে বাক্য গঠন। নেক্সট, বিভিন্ন বিষয়ের ওপর ক্ষুদ্র ক্ষুদ্র প্যারাগ্রাফ তৈরি করা থাকে। নেক্সট, সঠিকভাবে শব্দ উচ্চারণ। তাহলে বর্ণ পরিচয় থেকে আমরা কী কী পাই, এই বৈশিষ্ট্যগুলোই পাই তো। শব্দ গঠন থেকে বাক্য গঠন, বিভিন্ন বিষয়ের ওপর ক্ষুদ্র ক্ষুদ্র প্যারাগ্রাফ, সঠিকভাবে শব্দ উচ্চারণ। নেক্সট, পরের 19 নম্বর প্রশ্ন আমরা কী পাই দেখি। 19 নম্বর প্রশ্ন রয়েছে, শিশুদের জন্য বিদ্যাসাগরের লেখা গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রন্থের নাম বলো। তাহলে শিশুদের জন্য বিদ্যাসাগরের লেখা গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রন্থের নাম আমরা কী পাচ্ছি দেখো। ফার্স্ট আমরা পেলাম বোধোদয়, নেক্সট ঋজুপাঠ, তারপর পাচ্ছি কথামালা, তারপর পাচ্ছি একখান মঞ্জরি। বিদ্যাসাগরের এই 4টে গ্রন্থ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই 4টে গ্রন্থের নাম খুব ভালো করে মুখস্থ করে নিও, ঠিক আছে। নেক্সট আমাদের 20 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখি। বিদ্যাসাগর বাংলা ভাষায় নীতি উপদেশ দেওয়ার জন্য কী লিখেছিলেন, বা কোনখানে বিদ্যাসাগর বাংলা ভাষায় নীতি উপদেশ দিয়েছিলেন, তার কোন লেখার মাধ্যমে বা কোন গ্রন্থটিতে, একখান মঞ্জরিতে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে আমাদের 21 নম্বর প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি দেখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নীতি কাহিনী সরল ভাষায় প্রকাশ করেন কোন লেখনীতে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নীতি কাহিনী কোন লেখনীতে প্রকাশ করেছিলেন, কথামালাতে, ঠিক আছে। তাহলে কোথায় প্রকাশ করেছিলেন, কথামালা। 22 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিদ্যাসাগরের যে প্রশ্নটি রেখেছে, তত্ত্বাবধানী পত্রিকার সাথে যুক্ত ছিলেন কোন মনীষী। এখানে আমরা বিদ্যাসাগর বলে এখানে একটাই অ্যান্সার দিয়ে রেখেছি, কিন্তু আমি কি বিদ্যাসাগর। পরীক্ষায় কিন্তু এখানে আসতে পারে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, বা আসতে পারে এখানে, ঠিক আছে। তাহলে এখানে আমি বিদ্যাসাগর থেকেই বলি, আমি কিন্তু সহজে এখানে একটাই অ্যান্সার দিয়ে রেখেছি, বিদ্যাসাগর। 23 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো। ফোর্ট উইলিয়াম কলেজে বিদ্যাসাগর যোগদান করেন কোন বিষয়ের শিক্ষক হিসাবে। কোন বিষয়ের শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন, বাংলা বিষয়ের শিক্ষক হিসাবে, বুঝেছ। নেক্সট 24 নম্বর প্রশ্ন আমরা কি দেখছি। বিদ্যাসাগরের ইংরেজি শিক্ষকদের মধ্যে অন্যতম কে ছিলেন। বিদ্যাসাগরের বন্ধু কে ছিলেন ইংরেজি শিক্ষক হিসাবে, ফ্রেডারিক হ্যালিডে। দেখো এবারে 25 নম্বর প্রশ্ন কি। 25 নম্বর প্রশ্ন, তত্ত্বাবধানী পত্রিকায় বিদ্যাসাগর কোন ধরনের লেখা বিশেষভাবে প্রকাশ করেন। তত্ত্বাবধানী পত্রিকায় তাহলে কোন ধরনের লেখা বিশেষভাবে বিদ্যাসাগর প্রকাশ করেছিলেন, সমাজ সংস্কার সম্পর্কিত, বুঝেছ। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। কার অনুরোধে বিদ্যাসাগর সর্বপ্রথম শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক রচনা শুরু করেছিলেন, কার অনুরোধে। উত্তর হচ্ছে কি আমাদের মার্সম্যান। পরে 27 নম্বর প্রশ্ন দেখো। এখানে বিদ্যাসাগর সম্পর্কে আমি
30টি প্রশ্ন করেছি। 30টি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আমার এই ক্লাসে বলতে পারি বিদ্যাসাগর সম্পর্কে যদি 30টি প্রশ্ন তুমি মুখস্থ করো, তাহলে বিদ্যাসাগর সম্পর্কে যাই প্রশ্ন আসুক না কেন তুমি অবশ্যই এখান থেকে একটা দুটো হলে পাবেই পাবে। তাহলে 27 নম্বর প্রশ্ন দেখো, সংস্কৃত শিক্ষার নবীন পুনর্গঠনে বিদ্যাসাগর ইংরেজি শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করেন। নিম্নে কোন ব্যক্তির বিরোধিতা করেছিলেন? প্রশ্নটি আবারও একবার পড়ছি, প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে বারবার ভালো করে পড়বে। প্রশ্নটি এখানে কি রয়েছে দেখো, সংস্কৃত শিক্ষার নবীন পুনর্গঠনে বিদ্যাসাগর ইংরেজি শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে সুপারিশ করেছিলেন, কিন্তু বিদ্যাসাগরের এই সুপারিশ একজন ব্যক্তি বিরোধিতা করেছিলেন। সেই ব্যক্তির নাম কি? ব্যক্তির নাম হচ্ছে কি রসময় দত্ত। বুঝেছ? এইরকম ধরনের বড় বড় প্রশ্নও কিন্তু আসে। ভেবো না বিদ্যাসাগর সম্পর্কে ছোটোবেলায় যেই সব কোশ্চেন আনসার এক লাইনে পড়েছি সেরকম আসবে, এরকম বড় বড় প্রশ্নও কিন্তু আসে। নেক্সট আমাদের 28 নম্বর প্রশ্ন দেখো, 30টি যে প্রশ্ন রয়েছে প্রায় শেষের দিকে আমরা এসে পৌঁছে গেছি। 28 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যাসাগরের সংস্কৃত কলেজে সচিব পদ থেকে পদত্যাগ করার কারণ কী ছিল? কারণ কী ছিল? কর্তৃপক্ষের সঙ্গে তার মতের অমিল হতো। বুঝেছ? সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর তাহলে পদত্যাগ কেন করেছিল? কর্তৃপক্ষের সঙ্গে তার মতের প্রচুর পরিমাণে অমিল হতো। বিদ্যাসাগর যে মতামত দিতেন ওই কর্তৃপক্ষ সেই মতামতটাকে ঠিকভাবে গ্রহণ করতেন না। আর বিদ্যাসাগর তো সব দিনেরই আমাদের কী ছিলেন? নীতিপরায়ণ মানুষ। তাই বিদ্যাসাগর ওনাদের নীতি নিয়ম মেনে চলতে পারছিলেন না বলে তাই সংস্কৃত কলেজের সচিব পদ থেকে পদত্যাগ করেছিলেন। নেক্সট আমাদের 29 নম্বর প্রশ্ন কি দেখো, বিদ্যাসাগরের প্রধান লক্ষ্য কী ছিল? বিদ্যাসাগরের প্রধান লক্ষ্য কী ছিল? বাংলা ভাষা এবং সাহিত্যকে উন্নত করা। আমাদের শেষের প্রশ্ন কি রয়েছে দেখি, শেষের প্রশ্ন আমাদের যেটি রয়েছে, সেই সময়ে সংস্কৃত কলেজের শিক্ষা সংস্কারের বিদ্যাসাগর যে ব্যবস্থা প্রবর্তন করেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? জাতিগত নির্বিশেষে সংস্কৃত কলেজের দ্বার সকলের জন্য উন্মুক্ত ছিল। ঠিক আছে? বিদ্যাসাগর কিন্তু সবসময় জাতিভেদ প্রথা মেনে চলতেন না, অর্থাৎ জাতপাত নির্বিশেষে সবার জন্য শিক্ষার ব্যবস্থা কিন্তু বিদ্যাসাগর করেছিলেন। আশা করছি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটি একটি লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এইরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর তোমরা দেখতে পাও আর এসএসসির জন্য খুব সহজেই তোমরা তোমাদের নিজের মতো প্রিপারেশান বাড়িতে বসেই তৈরি করে নিতে পারো। আমি আমার এই চ্যানেলে এসএসসির সম্পূর্ণ সিলেবাস ধরে ধরে ভিডিও দেব। তোমরা কোন ভিডিওটা সবার আগে দেখতে চাইছো সেই টপিকটি কমেন্টে লিখে দিও, সেই টপিক সম্পর্কে নেক্সট দিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো, থ্যাংক ইউ।